দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে। আলোচনার শুরুতে আমরা একটু দেখতে চাই নির্বাচন প্রশিক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের কি ধরনের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটি আমরা একটু দেখে নিতে চাই। আমরা যদি দেখি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 50,000 আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। জাতীয় পর্যায়ে 240 জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট 1188 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 663 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। রিটার্নিং অফিসার 72 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সহকারী রিটার্নিং অফিসার 600 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর জাতীয় পর্যায়ে দেশি পর্যবেক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে 100 জনকে। মাঠ পর্যায়ের পর্যবেক্ষক ও মাঠ পর্যায়ের সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সর্বমোট 6,390 জনকে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে 10,89,000 জনকে। পোলিং এজেন্টদের যারা মাস্টার ট্রেনার বা পোলিং এজেন্টদের যারা প্রশিক্ষক থাকবেন তাদের মধ্যে মোট 10,850 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা যেহেতু আজকে নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হয়েছেন নির্বাচন কমিশনে কর্মরত রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস.এম. আসাদুজ্জামান। আমাদের সঙ্গে আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতে একটু নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস.এম. আসাদুজ্জামান মহোদয়ের কাছে আমি একটু যাই। মহাপরিচালক মহোদয়, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে গত 29 আগস্ট অর্থাৎ 2 দিন আগ থেকেই নির্বাচনের প্রশিক্ষণের কার্যক্রম আপনি শুরু করে দিয়েছেন। এবারের নির্বাচনে কি আগের মতোই গদবাঁধা প্রশিক্ষণ দেওয়া হবে নাকি ব্যতিক্রম কোনো পরিকল্পনা আপনাদের আছে? ধন্যবাদ অ্যাঙ্কর। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার সহ আলোচক ডক্টর আলিম এবং জনাব জেবেলকে এবং সারা বাংলাদেশের লোককে আমি স্বাগত জানাচ্ছি। কারণ আমরা এমন একটা নির্বাচনের অপেক্ষা করছি যারা আগত 3টা নির্বাচন যেটা হয়েছে, যেটা একটা খুবই বাজে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে জাতি উন্মুখ হয়ে আছে একটা ভালো নির্বাচনের জন্য। আমরা সেই নির্বাচনের একটা দক্ষ প্রশিক্ষিত জনবল লাগবে। একটা ভালো ইলেকশনের জন্য প্রথম যে দরকার দক্ষ প্রশিক্ষিত জনবল। আমরা সেই লক্ষ্যকে নিয়েই আমরা এবার ট্রেনিং শুরু করেছি। তো এবার ট্রেনিং একটু ভিন্ন হবে এই কারণেই আমরা মাঠ পর্যায়ে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী যারা আছে, ইভেন যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে আছে, তারা যাতে ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে, একটা কনফিডেন্সে পালন করতে, সেইটা। আর ট্রেনিংয়ের মূল বিষয় 3টা। একটা হলো আপনার আইনি বিষয় আছে, 2টা হলো প্রক্রিয়া বিষয় আছে, কীভাবে ভোটটা নিতে হয়, আর একটা হলো মনোবল তৈরি করা, কনফিডেন্স তৈরি করা। এই কনফিডেন্স তৈরি করতে গিয়ে আমরা যে কাজটা করবো, আসলে প্রত্যেকের মধ্যে ইলেকশনের ওনারশিপ তৈরি করবো আমরা। অর্থাৎ যাকে যে দায়িত্বটা দেওয়া হবে বুঝতে হবে এই দায়িত্ব তার, তখন তারা ইলেকশনের পার্ট হয়ে যাবে এবং ওনারশিপ ডেভেলপ হবে, কাজটা ভালোভাবে করবে সেটা। এছাড়াও মাঠ পর্যায়ে যখন তারা দায়িত্ব পালন করে থাকে, জি আমরা শুনছি আপনার কথা জনাব এস.এম. আসাদুজ্জামান, আপনার কথা শুনছি। আসলে আপনারা জানেন যে আসলে মাঠ পর্যায়ে গত 3টা নির্বাচনে যারা দায়িত্ব পালন করে তারা বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিল। আপনারা জানেন যে পলিটিক্যাল চাপ ছিল, বিভিন্ন চাপে ছিল। এইবার তারা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এবং আত্মবিশ্বাসের সাথে কাজটা করবে। তাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা, সেই আত্মবিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করবো ট্রেনিংয়ের মাধ্যমে। জি ধন্যবাদ আপনাকে। আমি জেবেল ভাইয়ের কাছে একটু যেতে চাই। জেবেল ভাই, দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রশিক্ষণের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আপনি লেখালেখি করেছেন এবং প্রশিক্ষণের অনিয়ম নিয়েও নানা ধরনের লেখালেখি করেছেন। তো আপনার কাছে কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি? অতীতের যে অভিজ্ঞতা আমাদের আছে নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে, সেটি আসলে কতটা কার্যকর হয়? আসলে এই মুহূর্তে সামনে যে নির্বাচন আছে সেখানে কি ধরনের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকবৃন্দকে। আমাদের ইটিআর মহাপরিচালক সাহেব যে কথাটি বললেন যে একটি মনোবল বৃদ্ধি করার প্রশিক্ষণ ওনারা নেবেন বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই প্রশিক্ষণটা ওনারা দেবেন সেই প্রশিক্ষণের ম্যানুয়াল কি তৈরি হয়েছে? প্রশিক্ষণের ম্যানুয়াল এখনও তৈরি হয়নি। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা
নির্বাচন কমিশনের নির্বাচনের পরিচালনা বিধিমালা এবং গণপ্রতিনিধি আদেশ আরপিও, এই সংশোধনগুলো এখনও শেষ হয়নি। এই সংশোধনগুলোর সঙ্গে প্রশিক্ষণের একটি বড় সম্পৃক্ততা রয়েছে। সেই জায়গাটি এখনও নির্বাচন কমিশন শেষ করতে পারেনি, সেই জায়গাটি কাজ চলমান আছে। আমরা ধরে নিচ্ছি যে এই মুহূর্তে যারা ট্রেনিং করছেন তারা নির্বাচন কমিশনের নিজস্ব অফিসার। আপনি কি একটু যদি বলা হয় যে তারা কারা ট্রেনিং করছেন? তারা ট্রেনিং করছেন নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই এবং এনআইডিতে যারা কর্মরত রয়েছেন তারা এখন এই ট্রেনিংটা করছেন কোর ট্রেনার হিসাবে। তারা পরবর্তীতে টিওটি, হ্যাঁ, মানে প্রশিক্ষণার্থী প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসাবে তারা ট্রেনিং নেবেন। নির্বাচন সামনে রেখে সব দপ্তরে যে আপনার পরিবর্তন এসেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের কোনো পরিবর্তন ওই অর্থে দৃশ্যমান কর্মকর্তাদের বদল আসেনি। সেই জায়গা থেকে এক্সিস্টিং যে অফিসারগুলো যারা রয়েছেন, যারা বিগত দিনে ভোটের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে আবার কোর ট্রেনিং করা হচ্ছে। সুতরাং সেই জায়গায় একটি প্রশ্ন থাকতেই পারে যে ইলেকশন কমিশন তাদের বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন মানদণ্ড রক্ষা করেছেন, সেই জায়গাটা থাকতে পারে। নির্বাচন কমিশন যেই রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই রোডম্যাপে তাদের ভাষায় কর্মপরিকল্পনা, আমরা বলছি রোডম্যাপ, এটা একটি বেসিক্যালি একটি কর্মপরিকল্পনাই বলা যায়। সেখানে কখন কোন কাজটি করা হবে সেই জায়গাটাই বলা হয়েছে, যেটি অন কাইন্ড অফ তাদের ক্লারিক্যাল জবের জায়গা থেকে। কিন্তু একটি ভোটকে মানে গ্রহণযোগ্য করা, সবচেয়ে গ্রহণযোগ্য করা এবং অবাধ যে ভোটের কথা বলা হচ্ছে, সেই জায়গায় সেই চ্যালেঞ্জ কী আছে, সেই চ্যালেঞ্জগুলো উত্তরণে কী উপায়গুলো হতে পারে, সেই জায়গাগুলো এখানে স্পষ্ট নয়। ইভেন আপনি যেটা বলছেন যে নির্বাচনের প্রশিক্ষণের বিষয়, নির্বাচনের প্রশিক্ষণের আপনার কোন কোন বিষয়গুলো তারা প্রশিক্ষণ দিবেন, কী কী বিষয়গুলো সেখানে গাইডলাইন থাকবে, সেই জায়গাটি নির্বাচন কমিশন এখনও আমাদের কাছে স্পষ্ট করেনি। সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা এক্সিস্টিং যে রুলস রেগুলেশন আছে সেগুলোর উপরে তারা এখন ট্রেনিং শুরু করছেন। যদিও আপনার মাঠ পর্যায়ে যেই আপনার ট্রেনিংটা, অর্থাৎ মূল ট্রেনিংটা তো বেসিক্যালি ভোট গ্রহণ কর্মকর্তাদের, এটি সংখ্যাটা প্রায় +- 10 লাখ, মানে এটি একটু ভোট কেন্দ্র উপর নির্ভর করে। এবার যদি 89,000, হ্যাঁ 10,49,000, ওনারা 47,000 ভোট কেন্দ্র ধরে সেটা হিসাব করেছেন। যদি ভোট কেন্দ্র কমে আসে তখন ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা কমে আসবে। আমি ধরে নিচ্ছি যে 9 লাখ প্লাস বা 10 লাখের কাছাকাছি। এই 10 লাখ যখন ট্রেনিং করা হবে, সেটা সাধারণত তফসিলে পরে হয়, সেটি তখন হয়তো এই আইনবিধিগুলো হয়ে যাবে, আপনার সংশোধনগুলো হয়ে যাবে। কিন্তু এই যে ধরেন ট্রেনিং যে শুরুটা হলো, যেটা নির্বাচন কর্মযজ্ঞের একটি দৃশ্যমান কার্যক্রম শুরু হলো, সেই জায়গা থেকে সঠিক গাইডলাইন, অথবা যদি আমরা বলি যে ইলেকশন কমিশন এবার কি কি ব্যতিক্রম বা বৈশিষ্ট্য যেগুলো যুক্ত করছে, সেই বিষয়গুলো এখনও জাতির কাছে স্পষ্ট করেনি। হয়তো তাদের ভেতরে পরিকল্পনা থাকতে পারে, সেগুলো নিয়েও আমি ইটিআর মহাপরিচালকের কাছে জানতে চাইবো। তবে ডক্টর আব্দুল আলিমের কাছে আমি একটু যেতে চাই। আলিম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন, আপনি অনেকদিন ধরে নির্বাচন কমিশনের এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার আসা যাওয়া আছে, যোগাযোগ আছে, এবং আপনি নিজেও এগুলো নিয়ে নানা ধরনের গবেষণা করছেন। নির্বাচন কমিশনের যে ট্রেনিং মডিউলটা আছে, এই মডিউল দিয়ে কি আসলে সেই অর্থে নির্বাচনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা সম্ভব বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এবং একই সঙ্গে ধন্যবাদ আমার দুজন সহ আলোচককে। এই যে প্রশিক্ষণটা শুরু হবে, আমি আসলে এটার মডিউল দেখিনি, কিন্তু গত 3টা নির্বাচনে যে মডিউল ছিল, সেই মডিউলটা যে অবস্থায় ছিল আমার দেখার সুযোগ হয়েছে, এটা দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব ছিল না। এবং এটা আসাদ ভাই যেটা বলার চেষ্টা করেছেন, যে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা এই যে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা পুলিশ, অন্য যারা মাঠ পর্যায়ে ভোট গ্রহণের সঙ্গে জড়িত, তাদের মনোবল সৃষ্টি করার চেষ্টা করবে, আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় যদি স্টার্টিংটা এভাবে হতো, আমি জানি না সেভাবে হয়েছে কিনা, গত 3টা নির্বাচনে প্রশিক্ষণের ক্ষেত্রে কি কি দুর্বলতা ছিল, কি কি গ্যাপ ছিল, কোথায় সমস্যা ছিল, কোথায় ঘাটতি ছিল, সেই জিনিসগুলো বের করে তারপরে যদি মডেল তৈরি করা হয়, তাহলে সবচেয়ে বোধহয় ভালো হয়। কারণ একটা প্রশিক্ষণের বড় জিনিস হচ্ছে যে আপনার শুধু আত্মবিশ্বাস না, একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেই সম্পর্কে তাকে একদম পরিষ্কারভাবে বুঝতে হবে, তার যে ক্ষমতা, তার যে অথরিটি, সেটা তাকে বুঝতে হবে। একজন পুলিশ তার ভোট কেন্দ্রে কী কাজ করবে, কি রোল প্লে করবে, ভায়োলেন্স হলে, মারামারি হলে সে তার দায়িত্বটা কী হবে, এই সব কিছু তাকে পরিষ্কার করে বুঝতে হবে। এবং আমরা যারা জানতাম যে অতীতে পুলিশকে আসলে কোনো প্রশিক্ষণই দেওয়া হতো না, মূলত তাদেরকে ব্রিফিং করা হতো, একসঙ্গে 100, 200 বা আরও বেশি পুলিশকে এক জায়গায় বসিয়ে একটা ব্রিফিং দেওয়া হতো।
এবং এটাকে তো আসলে প্রশিক্ষণ বলা যায় না। কিন্তু আপনি নিশ্চয় জানেন যে নির্বাচনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম যে ঝামেলা হয়, কোনো রকম যে ভায়োলেন্স হয়, এইগুলো দেখার দায়িত্ব কিন্তু পুলিশের, এবং তাদের উপস্থিতি, তাদের যে দায় দায়িত্ব সেটা যদি তারা ঠিকমতো পালন করে তাহলে কিন্তু আপনার নির্বাচনের পরিবেশটা ভালো থাকে। কাজে এই জিনিসগুলোকে দেখা খুব গুরুত্বপূর্ণ। আমি দুটো জিনিস নতুন দেখলাম, একটা হচ্ছে সাংবাদিকদের প্রশিক্ষণ, আর একটা হচ্ছে আপনার পর্যবেক্ষকদের প্রশিক্ষণ। এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে খুব ভালো। তবে আমার কাছে মনে হয় যে এসব কাজের জন্য খুব ভালো ট্রেনারও খুব দরকার। জি, আমি একটু নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মহোদয়ের কাছে আবার একটু আসতে চাই। আপনি শুনেছেন জেবেল ভাই কিছু প্রশ্ন রেখেছে যে আপনারা এরই মধ্যে প্রশিক্ষণের কার্যক্রম শুরু করেছেন, কিন্তু সেই অর্থে আরপিও সংশোধনের কাজটি এখনো হয়ে আসেনি। নির্বাচনের যে আচরণ বিধিমালা, সেই আচরণ বিধিমালাও সংশোধিত হয়ে আসেনি। নানা ধরনের অসম্পূর্ণতা রয়ে গেছে। এই অসম্পূর্ণতার মধ্যে দিয়ে আপনাদের এখনো কর্মপরিকল্পনাটা তো সঠিকভাবে তৈরি হয়নি। তাহলে কিভাবে আপনাদের এই প্রশিক্ষণ কার্যক্রম স্মুথলি চলবে? ধন্যবাদ। আসলে প্রশিক্ষণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের সারা দেশে প্রশিক্ষণ করতে প্রায় 4 মাস সময় লাগে। আমরা কোর প্রশিক্ষণের মাধ্যমে এই কাজটা শুরু করেছি। আপনারা জানেন এটা ক্যাসকেড পদ্ধতির প্রশিক্ষণ। প্রথমে আমরা আমাদের কোর ট্রেনে তৈরি করব, তারপরে তারা টিওটি তৈরি করবে, টিওটিতে অংশে তারা আবার ফিল্ডে কাজ করবে। আর আইনের বিষয় যেটা বললেন, এখন আমরা যে কোর ট্রেনে তৈরি করতেছি, আইনের যে সংশোধনটা হবে, এটা যেই সংশোধন হোক, আমরা কোর ট্রেনারদেরকে আবার একটা রিফ্রেশ ট্রেনিং করে অল্প সময়ের মধ্যে সেটা আমরা ইনক্লুড করে দেবো। সেটা আমার ধারণা খুব দ্রুতই এই কাজটা হয়ে যাবে। এই আইনের যে বিষয়টা, কাজে মাঠ পর্যায়ে ট্রেনিংয়ে আইনের বিষয়ে কোনো সমস্যা হবে না, তার আগেই সব ঠিক হয়ে যাবে। এবং কোর ট্রেনার সহ যারা টিইউটিতে ট্রেনিং করাবে সবাই জেনে যাবে, এবং বাই দিস টাইমে আইন বিদ্যুৎ সব রেডি হয়ে যাবে, এ বিষয়ে কোনো সমস্যা হবে না। জি, জেল ভাই আপনার কাছে একটু আসি। প্রশিক্ষণের জন্য আসলে চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? আসলে প্রশিক্ষণটা তো অনেকটা কি বলে, আপনার প্রশিক্ষণটা হচ্ছে আপনার একটা একাডেমিক পড়াশোনা, আইন কানুন জানানো। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে মাঠ পর্যায়ে যে আপনার যখন একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, অথবা ভোট কেন্দ্র দখলের মতো একটা সিচুয়েশন তৈরি হয়, অথবা একজনের ভোট আরেকজন দেওয়ার চেষ্টা করে, এই যে সিচুয়েশনগুলো, যে চাপ তৈরি হয়, অর্থাৎ প্রার্থী বা তার সমর্থক অথবা রাজনৈতিক দলগুলোর যে চাপ তৈরি হয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তাদের উপরে এই চাপ তৈরি থেকে নিজেকে মুক্ত রাখা, ভোটকে নির্বিঘ্ন রাখা, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিয়ে বা বাড়ি ফেরত যাবেন, এই পরিবেশটা তৈরি করা, এই দায়িত্বটা পালন করেন মূলত আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা ভোট গ্রহণ কর্মকর্তা তারা, অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা ভোট কেন্দ্রের ভিতরের দায়িত্বটা পালন করেন, এবং রাস্তার অর্থাৎ আসা যাওয়ার যে জায়গাটা সেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি জানেন 5 আগস্টের পরে আমাদের পুলিশ বাহিনী তারা এখনও পুরোপুরি নিজেদেরকে সক্রিয় করতে পারেননি। এখনও তাদের ডিমতাল অবস্থা আমরা দেখছি। মাঠে এবার সেনাবাহিনীকে আরপিওতে সংযুক্ত করা হচ্ছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ডকে। এটি একটি ভালো দিক। এটি 2008 সালে নির্বাচনে ছিল, আগে নির্বাচনগুলোর ছিল। তারা যদি সম্মিলিতভাবে আপনার অ্যাকশন নেয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ। বাট তার আগে তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া যে আপনি আইন বিধি অনুযায়ী আপনি নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিরপেক্ষভাবে আপনি আইনি দিক তাকিয়ে করবেন, ভোট করবেন। আপনি কোনো দলের দিক তাকাবেন না, আপনি কোনো প্রার্থীর দিক তাকাবেন না, আপনি তাকাবেন দেশের দিকে, জনগণের দিকে। এই যে প্রশিক্ষণটা, এই প্রশিক্ষণটা আপনার আইন বিধি মানে কেতাবি প্রশিক্ষণে হবে না। এটার জন্য আমার মনে হয় যে এবার ইলেকশন কমিশন কিছু ভিন্নতা আনতে পারে। আমাদের আব্দুল আলিম ভাই যেটি বললেন যে আসলে ব্রিফিং, শুধু ব্রিফিং দিয়ে কি তাদের মনোবল ঠিক করা যায়? আমরা অতীতে নির্বাচনে কি দেখেছি, আপনি প্রশিক্ষণ, খুব ভালো প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু তাদের উপরে থেকে হ্যালো করছে, কর্মকর্তা হ্যালোর উপরে চলছে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের চেয়ে বাইরের নিয়ন্ত্রণ বেশি থাকছে। এবার সে সুযোগটা হয়তো কম থাকবে, কিন্তু এই যে হ্যালোর প্রভাব, হ্যালো আসলে আপনি করবেন না, হ্যালোর শুনবেন না, আপনি শুনবেন আইনবিধি, আপনি দেখবেন রুলস রেগুলেশন, আপনি দেখবেন প্রো পিপল হবেন। সেটা যদি করতে হয় তাহলে এই কিতাবি প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণটা অনেক বেশি জরুরি,
অনেক বেশি জরুরি। সেই সেই প্রশিক্ষণ নেওয়ার এখনো সুযোগ আছে, সেই জায়গাটা এখনো শুরু হয়নি। এই আপনার এই প্রশ্নটা নিয়ে আমি একটু আরজু ভাইয়ের কাছে একটু যেতে চাই, ইটিআর মহাপরিচালক মহোদয়ের কাছে, যে যেটি বলা হচ্ছে যে আসলে ব্রিফিং এবং প্রশিক্ষণ, আমি এবারও দেখেছি যে আপনাদের যে পরিকল্পনা, আপনারা ব্রিফিং শব্দটা কিন্তু এবারও রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্দেশ্যে। সেক্ষেত্রে মাত্র 50,000 আইনশৃঙ্খলা কর্মকর্তাকে আপনারা রেখেছেন হাতে, যাদেরকে আপনারা ব্রিফিং দিবেন অথবা প্রশিক্ষণ দিবেন। কিন্তু সারা দেশে ভোট গ্রহণে 8 লাখের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করে। এই পুরো আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের আওতায় কিভাবে আনা হবে? আর এই যে ব্রিফিং শব্দটা আপনারা এখনও রেখে দিলেন, তাদেরকে কি আসলেই একটি ছোট ব্রিফিং দিয়ে ছেড়ে দেওয়া হবে, নাকি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হবে? না না, বিষয়টা সেরকম না। আমাদের যে ট্রেডিশনাল প্রশিক্ষণ পদ্ধতি আমরা সেখান থেকে বের হয়ে আসছি। আমরা যে কোর্ট ট্রেনিং শুরু করেছি, দুইটা পার্ট। একটা পার্ট হলো আইন কারণে বিধিবিধান সম্পর্কে সবাই জানানো, আর দ্বিতীয় দিন হলো গিয়া আমাদের কেস স্টাডি আছে। একজন প্রিজাইডিং অফিসার ভোট সেন্টার কী ধরনের সমস্যা ফেস করতে হয়, কী ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, এইসব কেস স্টাডি আছে। এইসব কেস স্টাডিগুলো কীভাবে মোকাবেলা করা হয়, অর্থাৎ রিয়েল টাইম প্রবলেম হলে কীভাবে মোকাবেলা করা হয়, সেই রকম এক্সারসাইজ আমাদের এখানে হচ্ছে। দুইটা পার্ট। আর প্রথমেই বলেছি আমি কিন্তু প্রশিক্ষণের 3টা পার্ট। একটা হলো আপনার আইন কারণে বিধিবিধান সম্পর্কে জানানো, দ্বিতীয়টা হলো নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে দায়িত্ব পালন করে, তৃতীয়টা হলো কনফিডেন্স বিল্ডিং। সেই কনফিডেন্স বিল্ডিংয়ের জায়গাটায় আমরা রিয়েল টাইম এক্সারসাইজ যেটা, সেটা করাচ্ছি আমরা মাঠ থেকে তথ্য নিচ্ছি যে প্রিজাইডিং অফিসাররা ভোট সেন্টারে কী ধরনের প্রবলেম ফেস করে, কী ধরনের বিপদের সম্মুখীন হয়, এই জাতীয় তথ্য নিয়েছি আমরা। সেটাকে আমরা রিয়েল টাইম এক্সারসাইজ করে আমাদের যারা টিওটি করতেছেন কোর্টে তাদের জানাচ্ছি। তারা একইভাবে পরবর্তী সময়ে এই বিষয়ে যাবে। অর্থাৎ গতানুগতিক যে ব্রিফিং বিষয় সেরকম না আসলে। আর ব্রিফিং তো যেটা আইন করার বিষয়। আর আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আমরা এখানে একটা ইনডেপথ প্রশিক্ষণ করাই। মাঠে কী কী ধরনের প্রবলেম হয়, এটা প্রশ্ন আসে, আমরা জবাব দেব, রিয়েল টাইম কিছু এক্সারসাইজ হয় আমাদের এখানে। অর্থাৎ প্রশিক্ষণটাকে আরও কার্যকর করার জন্য, যাতে করে মাঠ পর্যায়ে যারা প্রশিক্ষণ হবে, যারা দায়িত্ব পালন করবে, কোনো ধরনের কনফিডেন্সের অভাব না হয় এবং যথাযথভাবে কাজটা করতে পারে, এই জন্য আমাদের যা যা করা দরকার প্রশিক্ষণে আমরা সবই করতেছি আমরা। এবার বললাম যেটা আবার বলতেছি যে রিয়েল টাইম কী প্রবলেমগুলো হয় মাঠ পর্যায়ে, সেইটা আমরা উঠে আনার চেষ্টা করছি এবং সেটা অ্যাড্রেস করতেছি আমরা। এটা একটা মানে কী বল কেস স্টাডির মাধ্যমে আর কি। কাজে আশা করি এইবারের ট্রেনিংটা একটু অন্য ধরনের হবে, যেটা আমাদের মাঠে যারা কাজ করবে তাদের মনোবল এবং ইফিসিয়েন্সি অনেক গুণ বাড়িয়ে দেবে এবং একটা সুষ্ঠু নির্বাচন তারা তুলে নিয়ে আসতে পারবে। জি, ডক্টর আব্দুল আলিম, আপনার কাছে একটু আসতে চাই। যেটি বলা হচ্ছে যে প্রশ্নটি আমি ইটিআর মহাপরিচালক মহোদয়ের কাছেও রেখেছিলাম, যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 8 লাখের মতো কাজ করবে পুরো নির্বাচনে, সেখানে তারা 50,000কে ব্রিফিংয়ের আওতায় আনছে। তাহলে এই যে বাকি 7.5 লাখ, তারা তো নির্বাচনের আইন কানুন সম্পর্কে সেভাবে জানবে না। আমার নিজেরই অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে আমি যখন ভোট কেন্দ্রে নিউজ কভার করতে গিয়েছিলাম, তখন আমার নিজেকেই বারবার পুলিশ সদস্যকে বলতে হয়েছে যে আমার কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো, কতটুকু পর্যন্ত যেতে পারবো না। সে আমার সঙ্গে তর্ক করছে বিধি বহির্ভূত ভাবে। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমার মনে হয় দেশের 95% সাংবাদিক হয়েছেন যারা নির্বাচন কভার করেছেন। তাদেরকে আসলে আপনার পরামর্শ কি, তাদেরকে কিভাবে এই জায়গাটা অ্যাড্রেস করা যায়? আমার কাছে মনে হচ্ছে যে 50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে, আমি জানি না, সেটা সম্ভবত টিওটি টাইপের একটা কিছু, ট্রেনিং অফ ট্রেনার্স। অর্থাৎ তারা যারা মূল দায়িত্ব পালন করবে তারা। এখানে টিওটি বলা হয় নাই, কিন্তু সরাসরি বলা হয়েছে তাদেরকে ব্রিফিং বা প্রশিক্ষণ দেওয়া হবে, সেটাই তো। আচ্ছা, না তাহলে তো এক ধরনের গ্যাপ থাকবে আমার কাছে মনে হয়। এবং এটাকে আমি ধরে নেই যে ইলেকশন কমিশনটাকে টিওটি হিসেবে ধরবে, মানে হওয়া উচিত যেটা, এটাকে টিওটি হিসেবে ধরলে যেটা হওয়া উচিত যে এই যে 50,000, তারা যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে, বিভিন্ন উপজেলায় যাবে, সেখানে যে পুলিশ কর্মকর্তারা বা কনস্টেবল বা যারা পুলিশ আছেন, যারা দায়িত্ব পালন করবেন নির্বাচনে, এই 50,000কে যদি কাজে লাগানো যায়, ওই বাকি যে 7.5 লাখ না 8 লাখ আপনি বললেন, তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় আনা, আমার কাছে মনে হয় এই কাজটা না করলে এক ধরনের শূন্যতা থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কাজেই ইলেকশন কমিশনকে সেই পরিকল্পনা করা দরকার। আর 2 হচ্ছে, যাদেরকে এবার যেহেতু ইটিআর মহাপরিচালক মহোদয় যেটা বলছেন যে তারা একটু অন্যভাবে প্রশিক্ষণের চিন্তা করছেন, আমার পরামর্শ হচ্ছে
যে এবার সম্ভবত যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, আপনারা সবাই জানেন, যেহেতু সবাই ইলেকশন নিয়ে কাজ করেন প্রত্যেকেই, যে ইলেকশনটা পরিচালনা করতে ইভেন কি আপনার ওই ভোট কেন্দ্র পর্যায়েও যে এই ইলেকশন হয় সেটা পরিচালনা করতেও যিনি প্রিজাইডিং অফিসার থাকেন তার একটু সাহস দরকার হয়। কাজে এই জায়গাটা ফোকাস করা দরকার যে কাদেরকে নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য, তাদের সাহস কেমন আছে, এই জিনিসটা একটু দেখা দরকার। না হলে যদি একজন দুর্বল লোক হয় তখন কিন্তু সে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারবে না। আর তৃতীয় হচ্ছে যে আমাদের যে কারিকুলা আছে, এখনো বোধহয় একটু সময় আছে। এই আসাদ সাহেব যেটা বললেন যে ওনারা কিছু কেস স্টাডি নিয়েছেন হাতে, আমার কাছে মনে হয় এই জিনিসগুলোকে চিন্তা করে, এগুলোকে বিবেচনা নিয়ে সঙ্গে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে নিয়ে দ্রুত যদি কারিকুলাগুলোকে রিভিউ করা হয়, রিভিউ করে এই আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো অ্যাড্রেস করে তারপরে কারিকুলাতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো প্রশিক্ষণ দেখতে পাবো, যেটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে এক ধরনের ভূমিকা রাখবে। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা আপনাদের সঙ্গে আরও আলোচনা করব, আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ভোটের ট্রেনে এই পর্বে নিচ্ছি একটি ছোট্ট বিরতির পর ফিরে এসে আবারও আলোচনা করব নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। স্বাগত আরেকবার। দর্শক, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে। আসলে নির্বাচনের প্রশিক্ষণ কিংবা নির্বাচনের আইন কানুন বিধিবিধান ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের কতটুকু ধারণা আছে আমরা সেই সম্পর্কে একটু জানতে চাই। প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছেন বরগুনা থেকে আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। বরগুনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি জিয়াদ মাহমুদ। ভোট মানে কেবল একটি পছন্দের প্রতীক বাছাই করা নয়, এটি নাগরিকের অধিকার এবং দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের সাধারণ মানুষ কি জানেন এই ভোটের প্রক্রিয়া, আইন এবং নির্বাচনী নিয়ম কানুন সম্পর্কে? তাদের কি দেয়া হয় নির্বাচন সংক্রান্ত কোনো প্রশিক্ষণ? চলুন জেনে আসি। আমরা ভোট হবে দিয়ে যাবো, কিন্তু কেরা কিভাবে কি করলো না করলো তাটা আমাদের জানার নাই। তাছাড়া আমরা ট্রেনিংও দিই নাই। আমরা নির্বাচনের সম্বন্ধে কিছু জানি না। আমরা অলই আমাকে মাথা ব্যথাও নাই, আমরা কাম কাজ করি খাই, আমরা নির্বাচনের সম্বন্ধে কিছু জানিও না। আমরা খুবই উন্মুখ যে আমরা এবারে ভোট দিতে পারবো, কিন্তু ভোট দেওয়ার সঠিক নিয়মকানুন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। আমরা চাই যে সরকার আমাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করুক। মিডিয়ার মাধ্যমে জানানো যেতে পারে, অথবা লিফলেট বিতরণ করে, ক্যাম্পেইন করে, বিভিন্ন গ্রুপ যদি ক্যাম্পেইন করে জানায়। বিগত দিনে আমাদের ভোট আমরা প্রদান করতে পারিনি, এবং নির্বাচনের যে আচরণবিধি, নির্বাচনে কাকে ভোট দেওয়া দরকার, সৎযোগ্য মানুষকে, এই সম্পর্কে আমরা যারা যুবক আছি এরা অনেকটা অকাফেল নাই। আসলে এগুলো মানুষ আসলে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ, উপকূলের মানুষ, কারণ এখানকার বেশিরভাগ জেলে সম্প্রদায়, এই মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা আসলে বুঝে উঠতে পারেনি। নির্বাচন কমিশনের উদ্যোগে লিফলেট বিতরণ এবং ডিজিটাল পদ্ধতিতে যদি এই সাধারণ ভোটারদের দেখানো যায় এবং জনপ্রতিনিধি এবং সংগঠন যদি সক্রিয় করা যায়, তাহলে এই ভোটের প্রক্রিয়া আইন সম্পর্কে তাদের বোঝানো যাবে। প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলে দেখা যাবে যে সাধারণ মানুষও তারা ভোট দিতে আগ্রহী হবে এবং ভোট দেওয়ার জন্য তারা আসবে। ভোটারদের মাঝে এখনো রয়েছে অজ্ঞতা কিংবা বিভ্রান্তি। সাধারণ মানুষকে সচেতন করতে প্রয়োজন নির্বাচনী প্রশিক্ষণ, আর এজন্যই দরকার সমন্বিত উদ্যোগ। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আলোচনায় ফিরতে চাই। জেবেল ভাই, আপনার কাছে শুরুতে আসবো। আমাদের অন্য দুজন অতিথিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। জেবেল ভাই, প্রান্তিক মানুষের কথা শুনলেন। আমরা প্রশিক্ষণ নিয়ে কথা বলছি, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণের কথা বলছি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের কথা বলছি, কিন্তু যাদেরকে নিয়ে বিশাল এই মহাকর্মযজ্ঞ, তারা আসলে নির্বাচনের আইন কানুন আচরণবিধি সম্পর্কে কতটা জানে? আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা যদি দোকানদার আপনার কাছে ধরুন 5,000 টাকা চায়, আপনি যদি ঘড়িটার প্রকৃত দাম জানেন, আপনি জানেন এইটি 2,000 টাকায় দোকানদার কিনে এনেছে, নিশ্চয়ই আপনি 2,100 টাকার বেশি বলবেন না, বা 50 টাকা বা আরও 200 টাকা বেশি বলবেন। আর আপনি যদি না জানেন তাহলেই আপনি এটি 3,000 বা 4,000-এর দিকে যাবেন। ঠিক এইভাবে আমাদের যারা ভোক্তা, আমাদের যারা সাধারণ মানুষ, তারা যখন দেশের আইন কানুন, নির্বাচনী আইন কানুন সম্পর্কে জানে না, তখন এই যে অনেক প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করে, তারাও তো দেশকে ভালোবাসে, ভোটাররা, তারাও তো বলতে চায় যে আমার এই অমুক প্রার্থী তো অমুক প্রার্থী আচরণবিধি
ভঙ্গ করেছে, লঙ্ঘন করেছে। অনেক সময় তো নির্বাচন কমিশনের দ্বারা আসলে পুরো বাংলাদেশকে আসলে তদারকি করা অনেক সময় সম্ভব হয় না, গণমাধ্যমের দ্বারা সম্ভব হয় না। যেটি হয় সাধারণ মানুষ সচেতন হলেই তখন সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশটা তৈরি হয়। সেখানে আমরা কখনোই নির্বাচন কমিশনে দেখিনি যে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কোনো উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। একটু আমরা যে রিপোর্টটি দেখেছিলাম সেখানে দেখলাম তরুণরা তারা ভোট দিতে উন্মুখ, তারা ভোট দিতে চান। এবার 3টি নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তারা ভোট কেন্দ্রে যেতে চান। ভোটের গ্রহণযোগ্যতা তখন হবে যখন সব ধরনের সব শ্রেণী পেশা মানুষ যাবে। আপনি আজকে নির্বাচন কমিশন হালনাগাদ সম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে, প্রায় 1.5 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর 80+ হলো আপনার তরুণ ভোটার। অর্থাৎ এবার নির্বাচনে এখন প্রায় 13 কোটি কাছাকাছি ভোটার হবে, 15-13 কোটি। তা 30 থেকে 40% তরুণ ভোটার, তারা কখনোই ভোট দেননি বা দিতে পারেননি, সুযোগ পাননি। তাদের কাছে এবার এটি একটি ভোট দেওয়াটা একটি খুব উৎসবের মতো, উৎসাহের মতো। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট কখন হবে, কখন তার ভোটাধিকারটা প্রয়োগ করবেন। প্রশ্নটা হচ্ছে যে নতুন ভোটার যখন ভোট কেন্দ্রে যাবেন, উনি ছিলটা কোথায় দিবেন, কিভাবে দিবেন, কোন প্রার্থীকে দিবেন, সেই প্রার্থীর কতটা তার জন্য যোগ্য, সে প্রার্থী মাঠের জন্য কতটা কাজ করবেন, সেই প্রার্থীর সততা, সেই প্রার্থীর নৈতিকতা, সেই প্রার্থীর দৃঢ়তা, সেই প্রার্থীর আইন প্রণয়নের যোগ্যতা, এই যে আপনার যে মানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একজন ভালো প্রার্থীর, সেই জায়গায় তাদেরকে যে অ্যাওয়ারনেস করা অর্থাৎ সচেতন করা, সেই জায়গাটি সাধারণত কিন্তু প্রতি নির্বাচনে করা হয় কয়েকটি ধাপে। যেমন একটি হচ্ছে হলফনামা প্রকাশ করা হয়, একটি হচ্ছে যে ইলেকশন কমিশন নানা ধরনের ক্যাম্পেইন করবে। এবারও তারা কিছু ক্যাম্পেইন করবে, এই পরিকল্পনা আছে, বাট কীভাবে করবে সেটা আমি খুব বেশি আমরা এই পরিকল্পনার কথা জানতে পারিনি। তবে তার কিছু পরিকল্পনা আছে, এটা বুঝতে পারছে। এবং সম্প্রতি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা মানে প্রধান নির্বাচন কমিশনের যে ভিডিওটি, সেটি দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য একটা আহ্বান সেখানে রয়েছে, এবং এআই নিয়ে তাদের যে চ্যালেঞ্জ সেই বিষয়গুলো উনি বলেছেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে তারা এক ধরনের ক্যাম্পেইন অলরেডি শুরু করেছেন, বাট সেটি এখনও জোরালো না। ওনারা নির্বাচন কমিশনে তো বলবে যে আমি তফসিল ঘোষণা পর করবো, কারণ নির্বাচন কমিশন আইনে বলা হয় যে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন পূর্ব সময়, অর্থাৎ এই সময়টা ওনারা ফাংশন করেন। কিন্তু যেটি প্রশ্ন হচ্ছে যে আমার যেই তরুণ ভোটাররা, আমার যে বয়স্ক ভোটাররা যারা আপনার ভোট কেন্দ্রে যেতে এবং ভোট দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন, তাকে আসলে প্রশিক্ষণ দেওয়াটা, মাঠ পর্যায়ে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়াটা খুব বেশি জরুরি। ভোট নষ্ট হবে, কী কাজ করলে ভোট নষ্ট হবে, কী কাজ করলে ভোটটি সঠিক জায়গায় পড়বে, সেটি তাদেরকে শেখানো খুব দরকার। তাহলে ব্যালট পেপার নষ্ট হওয়ার হার অনেক কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সেটি হচ্ছে যে প্রার্থী বাছাই, দেখে শুনে ভোট দিন। এই যে আপনার দেখে শুনে ভোট দেয়, কী কী দেখবে কী দেখবে না, সেই জায়গাটি আপনার তাদেরকে দেখানো দরকার। আরেকটি যে বিষয়টি হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভোট কেন্দ্রে যেতে ভোটারদেরকে এক প্রকার বাধা দেওয়া হয় এবং নানান সময় নানান ধরনের গুজব ছড়ানো হয়। আর এখন তো এআইয়ের যুগ, কত কিছু যুগ হয়ে যাচ্ছে। কালকে দেখলাম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার ভয়েস এআই দিয়ে তৈরি করে ফেলা হয়েছে, গতকাল 2 দিন দেখলাম। এই যে ধরেন আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে মিসইউজ যেটা, সেই কাজগুলো কিন্তু হবে। আপনার একটি পক্ষ তো চায় না যে সে ভোট হোক, তারা কিন্তু সেই চেষ্টাটা বারবার করবে। সেই জায়গায় ভোটারদের যে কনফিডেন্স তৈরি করা, প্রার্থীদের যে কনফিডেন্স তৈরি করা, ভোট গ্রহণ কর্মকর্তার কনফিডেন্স তৈরি করা, আইনশৃঙ্খলা বাহিনীর কনফিডেন্স তৈরি করা, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের সরাসরি। এই দায়িত্বটা সরাসরি, এবং এই দায়িত্ব পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের, যেহেতু এটি একটি দলনিরপেক্ষ সরকার, সুতরাং এই ভোট যদি খারাপ হয় এর দায় শুধু নির্বাচন কমিশন না, সরকারকেও নিতে হবে। কারণ আমরা গত 2 নির্বাচনে প্রধান সিইসি আজকে কারাগারে আছেন। আমি মনে করি যে এই জায়গা থেকে তারা শিক্ষা নেওয়ার এখনই সময়। জি, ধন্যবাদ। আসাদুজ্জামান ভাইয়ের কাছে এবার একটু যেতে চাই। যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কথা শুনছিলাম, প্রান্তিক মানুষের কথা শুনছিলাম। যখন আমরা প্রশিক্ষণ নিয়ে কথা বলি তখন শুধু ভোটের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, যারা দায়িত্ব পালন করবেন তাদের কথা বলি আমরা শুধু, কিন্তু কখনোই আমরা দেখিনি যারা ভোট দিবেন, এই যে 12.5 কোটি ভোটার যাদেরকে নিয়ে বিশাল কর্মযোগ্য, তাদের বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য কোনো প্রশিক্ষণ, কোনো পর্যায়ে কি আপনাদের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা?
এটা আসলে যারা, ধন্যবাদ বিরাট, যারা ভোটার ম্যাস পিপল যারা, তাদেরকে আমরা সরাসরি কোথাও প্রশিক্ষণ দেওয়া হয় না, বাট আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম আছে, খুবই কম্প্রিহেন্সিভ এটা, এবং বিভিন্ন টার্গেট গ্রুপ ধরে, মনে করেন যারা নতুন ভোটার হয়েছে তাদের জন্য, মিডল এজ বয়সের বৃদ্ধদের, মহিলাদের, পুরুষদের এবং ইন্ডিজিনিয়াস পিপুল যারা, তাদের জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আছে ভোটার এডুকেশন। আসলে আমরা একটা সময় মিস করে আসছি, গত 15টা বছর 3টা ইলেকশনই হয় নাই, যে কারণে ভোটের প্রতি মানুষের আগ্রহ কম বা অনীহা কম বা জানে না। এখানে আলিম ভাই উপস্থিত আছেন, উনি ওই সময় এসে ফাউন্ডেশন ছিলেন 2008 ইলেকশনের সময়। আমরা কি পরিমাণ ভোটের কাজ করেছি নজিরবিহীন, প্রত্যেকটা চ্যানেলে সারাক্ষণ চলতো এবং প্রান্তিক লেভেলের কাজটা হতো, এবং বিভিন্ন এনজিওতে শুরু করে সিভিল সোসাইটি সবাইকে আমরা এনগেজ করেছিলাম। এই বছরও যেহেতু একটা আইডিয়াল পরিবেশ তৈরি হয়েছে, এই আইডিয়াল পরিবেশের কারণে আমরা সেই কাজটা এবারে করবো, একটা কম্প্রিহেন্সিভ ভোটার এডুকেশন। এবং এর জন্য শুধু হয়তো ব্যক্তি করা যাবে না, কিন্তু যে কোনো মিডিয়াতেই যাবেন, সোশ্যাল মিডিয়া হন আর টেলিভিশন হোক, পত্রিকা হন, ইন্ডিজিনিয়াস মিডিয়া হন, সব জায়গাতে আপনার এই ইলেকশনে করা থাকবে, এবং কীভাবে ভোট দিতে হবে, কাদেরকে ভোট দিতে হবে, আইন টাইন কি সব কিছু প্রচার হবে, কোনো কিছু বাকি থাকবে না। এই প্ল্যান কমিশন আছে। আরেকটা বিষয় হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই বিষয়টা নিয়ে কমিশন খুবই উদ্বিগ্ন এবং এটা নিয়ে কমিশন কাজ করতেছে কীভাবে এই বিষয়গুলোকে দ্রুত অ্যাড্রেস করা যায়। একটা হলো এই তথ্য এটা হবে, কিন্তু এই এআই গত আপনার কাছে প্রশ্নটা, এআই এর কথা যেহেতু আপনি প্রসঙ্গ তুলেই ফেলেছেন, প্রশ্নটাও আমি করে ফেলি, সেটি হচ্ছে যে এআই এর এই যে অপব্যবহার রোধে আপনাদের যেই প্রশিক্ষণ কর্মপরিকল্পনা আমরা দেখেছি, সেখানে কিন্তু এই প্রযুক্তিগত কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা রাখেননি। এই জিনিসগুলোকে কিভাবে আসলে নিশ্চিত করবে? জেবেল ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার একটি উদাহরণ দিলেন, আমরা অনেকেই মনে করেছি যে এটি আসলেই স্বরাষ্ট্র উপদেষ্টার ভয়েস কিনা। তো এই যখন অপব্যবহার শুরু হয়েছে তথ্য প্রযুক্তির, সেখানে এবার আসলে অনেকটা গদবাধা হয়ে গেল না, যে আগের মতোই প্রশিক্ষণগুলো হচ্ছে, আগের সিস্টেমে হচ্ছে, নতুন করে আসলে কি আনছেন আপনারা? আমরা এই কোর প্রশিক্ষণে কিন্তু আপনারা যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ডিপ ফেক ভিডিও, রিমার্ক, এই বিষয়গুলো আলোচনা করতেছি আমরা, যাতে করে আমাদের যারা স্টেক হোল্ডার যারা থাকবে, সব তথ্য পেলেই তারা বিশ্বাস করবে না। আর একটা এআই বা মিস একটা ডিফিসে বড় উপায় হলো অ্যাজ মাচ অ্যাজ ইনফরমেশন উই ক্যান প্রোভাইড, আমরা যত বেশি সঠিক তথ্য দিতে পারবো তত জিনিসটা সমাধান হবে এটা। এবং আমাদের তাদেরকেও সচেতন করবো। ইভেন আমরা একটা কথা বলে রাখি একদম প্রিজাইডিং অফিসারকে, মনে করেন সারা দেশে প্রত্যেকটা ভোট সেন্টার ধ্বংস হয়ে গেছে, আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনার ভোট সেন্টারটা দ্রুত চালিয়ে নেবেন, কোথায় কী হয়েছে কোনো দেখার দরকার নেই আপনার। একইভাবে ইলেকশনের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের প্রতি আমাদের এরকম একটা নির্দেশনা থাকে, উপদেশ থাকে যে আপনার কাজটা আপনি করেন, কে কোথায় কী বলছে এই ডাটা ম্যাটার, এই তথ্যটা আমরা দিচ্ছি। প্রশিক্ষণে একটা কথা বলি, আমরা প্রশিক্ষণতে আমরা দিচ্ছি, প্লাস প্রশিক্ষণে যে ইলেকশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের টিবিসি হবে, সেখানে একজন প্রিজাইডিং অফিসার কেউ দায়িত্ব পালন করবেন, পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন, সবার দায়িত্ব নিয়ে টিবিসি হবে। সেগমেন্ট করে এগুলো আমরা ইউটিউবে দিয়ে দেবো, অ্যাপসে দিয়ে দেবো এবং সব মোবাইলে দিয়ে দেবো, যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নির্বাচন প্রক্রিয়া সময় জানতে পারে, বুঝতে পারে। এবং আমাদের তো মানে এটা বললাম না যে গত 3টা ইলেকশন গেছে, আমরা প্রপারলি কাজটা করতে পারি না, এটা যে কারণে গ্যাপ তৈরি হয়েছে। বাট নাও ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন, আমরা আমাদের ভালো কাজটাই আমরা চেষ্টা করতেছি, যাতে করে প্রত্যেকটা যারা নির্বাচনের সাথে জড়িত, প্রিজাইডিং অফিসার বলেন, পোলিং অফিসার বলেন বা ম্যাজিস্ট্রেট বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাই তার দায়িত্ব পালন করবে এবং সেইভাবে আমরা প্রশিক্ষণটা দিচ্ছি। অর্থাৎ আমরা চাচ্ছি একটা ওনারশিপ ডেভেলপ করার জন্য, যে ইলেকশনটা শুধু ইলেকশন কমিশনের না, এর সাথে যারা জড়িত প্রত্যেকেরই, এমনকি ভোটারেরও, ভোটারের একটা বড় দায়িত্ব আছে ভোট কেন্দ্রে যাওয়া, ভালো ভোটার দিয়ে আসার জন্য। তবেই তো আমরা একটা ফেস্টিভ মোডে একটা ইলেকশন করতে পারবো। এটা কাজে ইলেকশনটাকে ভালো করার জন্য ইলেকশন কমিশনের সাথে সবারই সমান দায়িত্ব রয়েছে, সবাই সেই দায়িত্ব পালন করবে, এইভাবে আমাদের ইলেকশন ভালো হবে। ঠিক। ডক্টর আব্দুল আলিম নির্বাচন বিশ্লেষক, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমরা ভোটার এডুকেশন নিয়ে কথা বলছিলাম, এআই এর অপব্যবহার নিয়ে কথা বলছিলাম। ভোটার এডুকেশনটা প্রত্যেক নির্বাচনের আগে একটা শব্দ আমরা আসলে শুনি, কিন্তু বাস্তবের প্রয়োগও তো আমরা খুব একটা দেখি না। এবার ভোটার এডুকেশনকে আসলেই প্রায়োগিক পর্যায়ে নিয়ে যেতে হলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, আমরা জানি সবাই। ওনার একটা কথা আছে, ইলেকশন বিলংস টু দ্য পিপল। অর্থাৎ আপনি
একটা ইলেকশনে প্রার্থী থাকলো, ইলেকশন কমিশন থাকলো, প্রচুর পোস্টারিং হলো, প্রচুর ক্যাম্পেইন হলো, বাট আলটিমেটলি যদি ভোটারদেরকে আপনি আনতে না পারেন, তাদেরকে যদি আপনি কেন্দ্রে উপস্থিত করতে না পারেন, তাহলে সেই ইলেকশনকে কখনোই সফল ইলেকশন বলা যাবে না। এই জন্য ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন, এটা আসলে প্রশিক্ষণ না, ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার দুই ধরনের মাত্রা আছে। প্রথম মাত্রা হচ্ছে যে একজন ভোটার কোন কেন্দ্রে ভোট দেবে, ওটার লোকেশন কোথায় তাকে জানতে হবে। তারপরে সে ভোট কেন্দ্রে কিভাবে যাবে, কি নিয়ে যাবে, তার আইডিটা কি লাগবে, এগুলো তাকে জানতে হবে। তারপরে সে কোন বুথে ভোট দিবে, সেই বুথটা তাকে বুঝতে হবে। তারপরে ভোট দানের প্রক্রিয়া, কিভাবে সে ব্যালটটা নিবে, কিভাবে ব্যালটটা ভাঁজ করে বাক্সে ঢুকাবে, সিল মারবে কোথায়, এই জিনিসগুলো তাকে জানতে হবে। আর আরেকটা ডাইমেনশন হচ্ছে যে সে কোন ধরনের প্রার্থীকে ভোট দেবে, এটা তো খুব গুরুত্বপূর্ণ। কাকে ভোট দেবে, অর্থাৎ রাইট ক্যান্ডিডেটটা কে। এখন এটা আসলে কি, এটা শুধু ইলেকশন কমিশন করতে পারে না। বিশেষ করে যে দ্বিতীয় পয়েন্টটা বললাম, দ্বিতীয় ডাইমেনশনটা, এটা সাধারণত ইলেকশন কমিশন সারা দুনিয়াতে কোথাও করে না। এটা জেনারেলি নাগরিক সমাজ থেকে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন এগুলো করে থাকে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায়। এখন এই কাজগুলো করতে গেলে একই সঙ্গে এই যে সিভিল সোসাইটি প্রতিষ্ঠানগুলো, এদেরকে এগিয়ে আসতে গেলে দাতা সংস্থার সহায়তা লাগবে। এটা ছাড়া করা প্রায় অসম্ভব ব্যাপার। বাট এটা খুব গুরুত্বপূর্ণ আর এক অর্থে, যেটা আমরা আলোচনায় দেখলাম, যে বাংলাদেশে বিপুল সংখ্যক ভোটার আছে যারা নতুন ভোটার, তারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, অনেক নতুন ভোটার আছে। সো তাদেরকে এই যে ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন, এটার আওতায় আনা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস আমি বলি, ওই যেটা জেবেল সাহেব যেটা বললেন, যে আপনার প্রত্যেক প্রার্থী হলফনামায় যে তথ্য দেয়, এটার ব্যাপক প্রচার দরকার। এটা কিন্তু ভোটারদেরকে ক্ষমতায়িত করে, যে আমি যাকে ভোট দিচ্ছি তার সম্পর্কে আমি জানলাম। সো এটারও ব্যাপক প্রচার দরকার, ব্যাপক ভিত্তিক। ওই যে স্থানীয় পর্যায়ে, অর্থাৎ যে সংসদীয় এলাকায়, সেই এলাকায় নানাভাবে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। তো এই কাজগুলো করলে আমার কাছে মনে হয় যে আমরা এই যারা ভোটার, তাদেরকে ক্ষমতায়িত করতে পারবো এবং তারা সঠিকভাবে ভোট দিতে সমর্থ হবে। জি, আমি শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছেই প্রশ্নটা রাখতে চাই। অন্য দুজনের সঙ্গে আমি আলোচনা করবো এই বিষয়ে। সেটি হচ্ছে, এই যে নির্বাচনে আমরা অনেক সময় দেখি যে আসলে নির্বাচনের যারা সরাসরি কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন যখন শুরু হয় তখন কিন্তু স্টিয়ারিংটা খুব একটা তাদের হাতে থাকে না। তারা আসলে দাপ্তরিক কাজগুলোই করেন। নির্বাচনের স্টিয়ারিং চলে যায় ডিসিদের কাছে, নির্বাচনের স্টিয়ারিং চলে যায় ইউনোদের কাছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি মাঠে নির্বাচন কভার করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে যে ডিসি যারা, ইউনো যারা, তারা আসলে নির্বাচনের আইনকানুন সম্পর্কে খুব একটা জানে না। তো তাদেরকে আসলে নির্বাচন কমিশন বসিয়ে প্রশিক্ষণ দিবে, সেটার পরিবেশও কি আসলে অতটা আছে বলে আপনি মনে করেন কিনা, বা তারা সেই মানসিকতা পোষণ করেন কিনা যে তাদের অধীনের কোনো কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষণ দিবে, তারা সেই ক্লাসে বসে থাকবেন? কি মনে করেন ডক্টর আব্দুল আলিম? এইটা আমার কাছেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেম্বার ছিলাম। এখানে আমাদের একটা সুপারিশ ছিল যে এই আগামী জাতীয় নির্বাচনে যতদূর সম্ভব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া, আর যতটুকু সম্ভব না সেক্ষেত্রে অন্য কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়ে এই কাজটা করা। বাট একসঙ্গে আরেকটা সুপারিশ ছিল ভবিষ্যতে নির্বাচনের জন্য নির্বাচন সার্ভিস, ওই যে জুডিশিয়াল সার্ভিসের মতো একটা সার্ভিস তৈরি করা, যাতে করে ভবিষ্যতে শুধুমাত্র নির্বাচন কমিশনের কর্মকর্তারাই নির্বাচন পরিচালনায়, অর্থাৎ এই যে রিটার্নিং অফিসার হয়, তারাই দায়িত্ব পালন করতে পারে। এবং এটা আপনিও জানেন যে সংসদীয় এলাকায়, কনস্টিটিউয়েন্সি লেভেলে একজন রিটার্নিং অফিসার কিন্তু অল ইন অল, সে সর্বেসর্বা, সে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে এবং মূল কাজটা কিন্তু তিনিই করেন। এবং ইলেকশন কমিশনের ভূমিকা হচ্ছে অনেকটাই, যারা কমিশন, অর্থাৎ আমাদের 5 জন কমিশনার, তাদের মূল কাজটা কি, একটা পলিসি সিদ্ধান্ত দেওয়া এবং সেটা পরে বাস্তবায়ন হয়। বাট একই সঙ্গে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যেটা বললেন যে এই গ্যাপটা দূর করা, এটা একটা বড় রাস্তা, যে ইলেকশনটা যাতে ইলেকশন কমিশনের হাতে থাকে। আপনি 2014 সালের নির্বাচনের পরে ব্রিটিশ সংস্থা ডিএফআইডি, ওরা একটা স্টাডি করেছিল। ওরা ওই রিপোর্টে বলেছিল যে ইলেকশন কমিশন ইলেকশন করে নাই, তারা শুধুমাত্র লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছিল, ইলেকশনটা চলে গিয়েছিল অন্যদের হাতে। ঠিক এরকম একটা স্টেটমেন্ট ছিল ওই প্রতিবেদনে।
এবং এটা খুব দুঃখজনক। কারণ ইলেকশন কমিশন ইলেকশন যদি করতে না পারে তাহলে আমরা কিন্তু ব্লেমটা দিচ্ছি ইলেকশন কমিশনকে। ইলেকশন ভালো হলে আমরা বলি ইলেকশন কমিশন কন্ডাক্টেড এ গুড রোল, আবার যদি খারাপ হয় তখন আমরা ইলেকশনকে সমালোচনা করি। এই জন্য এই জায়গাটা খুব পরিবর্তন দরকার, পরিবর্তন করে যাতে করে আমরা পুরো জিনিসটাকে নির্বাচন কমিশন হাতে নিয়ে আসতে পারি। তারাই যাতে এখানে একটা নির্বাচন প্রশাসনের উপর ডিফ্যাক্টো সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, সেই ব্যবস্থাটা আসলে করতে হবে, না হলে আমাদের এই সমস্যা কখনো দূর হবে না। জি ধন্যবাদ। আমি ইটিআর মহাপরিচালক মহোদয়ের কাছে একদম শেষ প্রশ্ন খুব সংক্ষেপে একটু উত্তর দেবেন। সেটি হচ্ছে যে এই যে আমরা বলছিলাম রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন হয়তো ডিসিরাই, কারণ আমি জানি না আসলে আদৌ নির্বাচন কমিশন এই সংস্কৃতি থেকে বের হতে পারবে কিনা। তো সেই জায়গায় এই ডিসি এবং ইউনোদেরকে প্রশিক্ষিত করতে আপনারা আলাদা কোনো উদ্যোগ নেবেন কিনা? তারা তো আসলে নির্বাচনের আইন কানুন সম্পর্কে সেভাবে অবহিত থাকে না। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আর আপনাদের একটা বুঝতে হবে যে 14, 18, 24 এবং 26 এক বিষয় না, কিন্তু আমরা যে 14, 18, 24 বাদ দেই, 26 হলো টোটাল ভিন্ন বিষয়। এখানে একটা অন্তর্বর্তী সরকার অধীনে নির্বাচন হবে, সাথে ইলেকশন কমিশন আছে, কাজে এইবারে কমান্ডটা হবে একটু ভিন্ন ধরনের। আশা করি টোটাল কমান্ডটাই থাকবে নির্বাচন কমিশনের উপরে, কাজেই ইলেকশনের দায়িত্ব যার উপর সে পালন করবে না, তথা তো এইটা হবে না। এবং ইতিমধ্যে আমরা জানেন যে আমাদের আরপিওতে কিছু সংশোধন নিয়ে আসা হচ্ছে, যাতে করে যদি কেউ ন্যূনতম বিচ্যুতি ঘটায়, গাফিলতি ঘটায়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তা আমি আশা করি আগে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশন আর সামনের ইলেকশন দুই জিনিস হবে। এইবারে ইলেকশনটা একটা আদর্শিক অবস্থায় হবে এবং ভালো ইলেকশন হবে, টোটালি ইলেকশন কমিশনের কন্ট্রোল ইলেকশনটা হবে, কাজে কেউ কোনো ধরনের বিচ্যুতি করতে পারবে না। আর মাঠে যারা কাজ করে, রিটার্নিং অফিসার বলেন, ডিসি বলেন, সবাইকে আমরা প্রশিক্ষণ করে দেবো এবং আইন কানুন বিধিবিধান সব দিয়ে, এবং আর আগে যে বলেছিলাম যে কেস স্টাডি ভিত্তি কোথায় কোথায় সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি এবং সেই সব বিষয়ে অ্যাড্রেস করা হবে এবং সামনে নিশ্চয়ই আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন করতে হবে। জি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ভোটের ট্রেনে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি পর ফিরে এসে আবারও আলোচনায় যুক্ত হব নির্বাচনের প্রশিক্ষণে। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো, নির্বাচন সংশ্লিষ্টরা কিংবা সরকারের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য দেওয়া হয়েছে আমরা সেটি জানানোর চেষ্টা করব। আমরা শুনে আসতে চাই বক্তব্যগুলো। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, এইটা করছে 123টা সংগঠন। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব, এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারি উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। 1038 জনকে কর্তন করা হয়েছে আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা শুনছিলাম রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে আজকে কী কী বক্তব্য উঠে এসেছে, সেটি আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। জেবেল ভাই, আপনাকে দিয়ে শেষ করি। একদম শেষ প্রশ্নটা সেটি করতে চাই। আমরা দেখছেন যে ডক্টর আব্দুল আলিম নির্বাচন বিশ্লেষক, তিনি সার্ভিস কমিশনের কথা বলেছেন। সেক্ষেত্রে এই যে নির্বাচন কমিশনের যে সক্ষমতা, সেই সক্ষমতাটার জায়গাটি কতটুকু নিশ্চিত হলো? আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি সার্ভিস কমিশন গঠনের জন্য দীর্ঘদিন একটা দাবি আছে। এই দাবিটা নির্বাচন কর্মকর্তাদেরও রয়েছে এবং সোশ্যাল সোসাইটি যারা, তারাও এটা বলছেন, কিন্তু হচ্ছে না। কেন জানে হচ্ছে না? ইভেন নির্বাচন কমিশন
যে খুব বেশি আগ্রহী সেটা আমরা দেখছি না। যে নির্বাচন কমিশন সচিবালয় আইনে একটি সংশোধনী পাঠানো হয়েছে অনুমোদনের জন্য, সেখানে কিন্তু সার্ভিস কমিশন শব্দটি যতটুকু জানি নেই। একটা বিষয় হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে নির্বাচনে ইলেকশন কমিশন অফিসার যারা নির্বাচনে বিশেষায়িত অফিসার তাদেরকে কেন রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া ওই অর্থ হয় না। এটার আসলে এটি একটি বিশ্লেষণের দাবি রাখে। আমাদের যে বৈষম্য অর্থাৎ ক্যাডার অফিসার এবং ইলেকশন অফিসার এই যে বৈষম্য, এই বৈষম্যর জায়গাটি আস্তে আস্তে গ্যাপটা কমিয়ে আনা দরকার। নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছেন তাদেরকে প্রয়োজনে আরও বেশি দক্ষ করা দরকার। যদি কারো নিরপেক্ষতার ঘাটতি থাকে, কারো যদি নিরপেক্ষতার প্রশ্ন থাকে, তাকে সেখান থেকে অপট্রাকে সরিয়ে ফেলে যে যিনি যোগ্য তাকে সামনে আনা দরকার। অর্থাৎ আস্তে আস্তে নির্বাচন অফিসারদেরকে এই মেইন স্ট্রিমে নিয়ে আসা দরকার। প্রাতিষ্ঠানিক যে আপনার কাঠামোটাকে, সেই কাঠামোটাকে আরও বেশি শক্তিশালী করা দরকার। কারণ আমাদের দেশে যদি ইলেকশন কমিশন, আমাদের দেশের দুদক সহ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি সহ, এই প্রতিষ্ঠানগুলো যদি আস্তে আস্তে নিজেরা না দাঁড়াতে পারে, দেশ দাঁড়াবে না। দেশ দাঁড়াতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে সেলফ আপনার শক্তিশালী করা, যেটা সেই জায়গাটি কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম নির্বাচনের প্রশিক্ষণ বিষয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।